আব্বার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন। তারা হয়তো ওনাকে বিভিন্ন প্রেশারে সাক্ষী দিয়েছেন। উনি অনেকটা ক্ষমার মতোই করে দিয়েছেন। উনি বলছে যে তাদেরকে অনেকটা মাফ করে দিতে হবে। কারণ তারা অনেকেই গরিব মানুষ। কেউ হয়তো এই প্রশাসনিক চাপে দিছে। হয়তো পরে ভুল বুঝতে পারবে। ছেলে হিসেবে আপনার বাবাকে আপনি কেমন দেখেছেন? এমনি ছোটবেলা থেকে তো আমরা দেখে আসছি যে অ রাজনৈতিক কারণে তারপর উনি হচ্ছে সাংবাদিকতা করতেন। উনি দীর্ঘদিন দৈনিক সংগ্রামের নির্বাহী সম্পাদক ছিলেন এবং সাপ্তাহিক সোনার বাংলার এবং অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত সাপ্তাহিক সোনার বাংলার সম্পাদক হিসেবে ছিলেন। তো সেক্ষেত্রে সাংগঠনিক কাজ এবং হচ্ছে তার সাংবাদিকতা সমস্ত কিছু মিলে আমরা কাছ থেকে খুব মানে পারিবারিক ইয়েতে খুব কম পেয়েছি তাকে। তারপরেও যতটুক সময় পেতেন উনি চেষ্টা করতেন বন্ধের দিনে বা বিভিন্ন অকেশনে আমাদেরকে সময় দিতে। কিন্তু খুব টাফ হয়ে যেত। হয়তো উনি কোনো জেলাতে সফরে গেছেন, হয়তো সাথে করে তার সাথে গেছি। ওই এরকম কাছে পাওয়া। আর পারিবারিক প্রোগ্রামে খুব দেখা যায় কমই অ্যাটেন্ড করতে পারতেন। হয়তো অন্যান্যরা সবাই আসতো। উনি হয়তো শেষ দিকে অ্যাটেন্ড করতেন। বিভিন্ন প্রোগ্রাম এটা রাজনীতি, ইসলামী আন্দোলন, উনার সাংবাদিকতা এগুলির প্রায়োরিটিতে ছিল। আমাদেরকেও চেষ্টা করতেন এর মধ্যেও সময় দিতে আরকি। আচ্ছা। এমনি তার কোন গুণটিতে আপনি বেশি মুগ্ধ ছিলেন? অ্যা বাবা হিসেবে তো অনেক গুণই বলবো আমি। ভুল পাবো না। তারপর একটা বিশেষ যে উনি উনাকে মানে যেকোনো পরিস্থিতিতে মানে রাগান্বিত হওয়া একেবারেই আমি বলতে গেলে দেখিনি। মানে কোনো একটা পরিস্থিতি, খারাপ পরিস্থিতি বা উনি সারাদিন ব্যস্ত, এর মধ্যে ফোন আসতেছে বা লোকজন দেখা করার জন্য বসে আছে। কারো উপর একটু রাগ করা বা বিরক্তির প্রকাশটা দেখিনি। মানে সকালে ঘুম থেকে উঠে শুরু একবারে রাতে শোয়া পর্যন্তই যত ধরনের কাজ, ফোন, সময় দেওয়া, কথা বলা সবার সাথে সেটাতে মানে সবসময়ই মনোযোগ দিয়ে শুনতেন। বিরক্ত হতেন না আরকি। বিরক্তি প্রকাশে যেটা এখন আমরা মানে এই বয়সে এসে দেখা যায় অনেক কাজ নেই বিরক্ত লাগে। সেক্ষেত্রে সে তুলনায় উনি অবশ্যই অনেক ছিলেন আরকি। শেরপুরে আপনার বাবা কামরুজ্জামানের জনপ্রিয়তা অথবা অবস্থান কেমন ছিল? শেরপুরে তো আ সর্বশেষ ২০০৮-৯ এর নির্বাচন উনি করেছিলেন। জোটের প্রার্থী হিসেবে ১,১১,০০০ ভোট পেয়েছিলেন এবং মানে একটা ওই দুপুর এই নির্বাচনের পরে ঘন্টাখানেক পর্যন্ত ভোটের ফ্লোতে আমরা এগিয়েছিলাম। পরে দেখা গেল লাস্টে গিয়ে মানে সারা দেশে যে জোটের একটা ইচ্ছাকৃতই ভরাডুবি করানো হলো, সেটাতে আরকি হেরে যান। তো এমনে এখনো আমরা গেলে তার ইয়েটা মানুষের প্রতি তার প্রতি মানুষের আন্তরিকতা সেটা এখন আমরা পাই। আমরা এলাকায় গেলে, বিভিন্ন জায়গায় গেলে বিশেষ করে মুরুব্বিরা অনেকে আসে। বলে তো আমি তোমার আব্বার ক্লাসমেট ছিলাম। আমি তার বন্ধু ছিলাম। তোমার আব্বার শিক্ষক ছিলাম। বা আমরা তার কাছে আন্তরিকতা পাইছি, আদর স্নেহ পাইছি। অনেকেই দেখা করে আসে। তো সেই হিসেবে এখনো তার প্রতি মানুষের ভালোবাসাটা আছে। হয়তো জি। আপনার বাবার কাছ থেকে আপনি যতটুকু সময় পেয়েছেন, মানে আপনার বাবার শিক্ষাটা কি ছিল? আপনাদের প্রতি পরামর্শ কি উম ছিল? মানে আমার ছোটবেলা থেকেই তো ভালো পরামর্শ দিয়ে আসছেন। তবে বলার মধ্যে যেটা হলো যে আমরা যখন শেষ সাক্ষাৎকারে গেলাম তার সাথে ফাঁসি হওয়ার আগ মুহূর্তে। তো ওখানে বেশ কিছু পয়েন্ট উনি কথা বলছেন। যেমন উনি বলছেন যে, "তোমার আমি চলে গেলে তোমার মা তোমাদের অভিভাবক। তা ৫ ভাই তোমরা ভাই-বোনেরা মার কথা শুনবে।" তারপর হচ্ছে যে আত্মীয়স্বজনের সাথে সবসময় সম্পর্ক রাখার কথা বলেছেন এবং আমার আব্বার বন্ধু-বান্ধব এবং সাংবাদিকতার যারা সহকর্মী, সংগঠনের সহকর্মী, এর বাইরে তার বেশ কিছু রাজনৈতিক বন্ধু-বান্ধব, ভিন্ন মতের মানুষও তার বন্ধু সবার সাথে সুসম্পর্ক রাখা। আরেকটা বলেছিলেন যে আব্বার মামলায় যারা আ বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন তারা হয়তো ওনাকে বিভিন্ন প্রেশারে, প্রলোভনে বিভিন্ন সাক্ষী দিয়েছেন। সেটার ক্ষেত্রে উনি অনেকটা ক্ষমার মতোই করে দিয়েছেন যে তারা যেহেতু একসময় ভুল বুঝতে পারবে। তবে তাদের উপর কোনো ধরনের মানে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের অ্যা মানে তাদের ওই প্রতি অন্যায় আচরণ করা ঠিক হবে না। এটা যদি পরবর্তীতে সময় আসে, যদি সেটা নিয়মতান্ত্রিকভাবে
প্রমাণের জন্য কিছু আসে সেটা সে সময় দেখা যাবে। তো উনি অনেকটা এইভাবেই বলে গেছেন মানে আমাদেরকে। জুলুম করতে আপনাদেরকে বলে গেছে জুলুম না করতে। না করতে। জি, উনি বলছে যে তাদেরকে অনেকটা মাফ করে দিতে হবে। কারণ তারা অনেকেই গরিব মানুষ। হয়তো টাকার প্রলোভন, কেউ হয়তো প্রশাসনিক চাপে দিছে। হয়তো পরে ভুল বুঝতে পারবে। তবে তোমরা কখনোই মানে তাদের পরিবারের উপর কোনো আঘাত বা কোনো কিছু হওয়া এটি হয় না। এবং এটার একটা কাজ ৫ই আগস্টের পর অনেকেই আমাকে ফোন করছে যে, "আপনার আব্বার সাক্ষী এই গ্রামে আছে। হয়তো আমরা বাড়ি জ্বালাই দিব, এটা করব।" তো ওখান থেকে আমি প্রত্যেকটা পরিবারকেই এই সেভ করার বিষয়ে এখানে কথা বলছি। জামাত, বিএনপি, লোকাল যারা লোকজন আছে তাদেরকেও কথা বলছি, ইউনিয়ন পরিষদের মেম্বার। কোনোভাবে এসব বাড়িতেই করে তাহলে জিনিসটা আমাদের উপরে আসবে, জিনিসটা খারাপ একটা ধারণা হবে। মানে তো আপনি ব্যক্তিগতভাবে তাদের নিরাপত্তার জন্য হ্যাঁ, কথা বলছি এবং ২ টা ফ্যামিলি ভয়ে এলাকা ছাড়া হয়ে গেছে। কিন্তু তাদের প্রতিবেশী বা তাদের আত্মীয়স্বজন তাদের উপরও কোনো ঝামেলা হয় না। এটা আমরা বলছি আরকি। কারণ এটা তাদের তো আসলে তাদের এই সরাসরি অনেকভাবেই তারা প্রলোভিত হোক আর তারা চাপে পড়ে হোক জিনিসটা করছে। সেটা আমরা পরবর্তীতেও এলাকাবাসীর কাছে শুনছি। তারা অনেকের কাছেই প্রকাশ করেছে, আমাদের উপায় ছিল না। হয়ত সাক্ষীরা নিজেরাই হ্যাঁ, অনেকে বলছে যে আমাদের উপায় ছিল না, আমাদেরকে তো ধইরাই না বলাইতে হইছে। আবার একজন ওই যে বিশেষ করে একজন নামকরা সাক্ষী আলোচিত সাক্ষী মোহন মুন্সি। তার ২ ছেলেকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। ওই ডিসি অফিসের পিয়ন বা এই টাইপের পোস্টে আরকি। সাক্ষী দেওয়ার জন্য। সাক্ষী দেওয়ার জন্য। তো এইসব সুবিধার কারণে তারা গেছে। কিন্তু আসলে ওইভাবে আসলে তারা ইচ্ছাকৃত গিয়ে আমাদের প্রতি শত্রুতা করে করছে। এটা আসলে মানে আব্বাও যেভাবে বলে গেছে আমরাও সেটা মনে করি যে মেইনটেইন করি আরকি। আচ্ছা মানে এই সাক্ষীগুলোর মধ্যে কেউ বা আপনারা যোগাযোগ হয়েছে কিনা, সাক্ষাৎ হয়েছে কিনা, না, কথা হয়েছে কিনা? পরবর্তীতে দীর্ঘদিন তারা কিন্তু প্রশাসনের একটা ইয়েতে ছিল। মানে একটা সাপোর্টে ছিল। হয়তো পুলিশ ২-১ জনকে পুলিশ প্রোটেকশন এ দিছে। ২ জনকে খোঁজ রাখতো যে কোনো ঝামেলা হয় কিনা। আবার কেউ স্থান চেঞ্জ করছে। হয়তো শেরপুরে থাকতো এখন ঢাকা বা আশেপাশে তার ছেলেমেয়ের বাড়িতে থাকে। তো ওইভাবে কথা হয় নাই কারো সাথে বা আমরাও যোগাযোগের চেষ্টা করিনি।